Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal number one study channel. সকলকে স্বাগত সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি, কারণ এখন আর ব্যস্ততার নিরিখে ডেলি করাতে পারি না, বাট উইকলি আমি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি, যেখানে সারা সপ্তাহের ঘটে যাওয়া অল ইম্পর্টেন্ট বিষয়গুলোকে নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করি। এটা আরো দেখেছি ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে যে স্যার ডেলি দেখা আগে অনেকটা কষ্ট হয়ে যেত, বাট এখন সপ্তাহে এক জায়গায় পেয়ে যাচ্ছি এবং মাসের শেষে আমি 4 সপ্তাহের এক জায়গায় করে মান্থলি পিডিএফ আপলোড করে দিচ্ছি। ব্যাচের স্টুডেন্ট হলে ফ্রি অফ কস্ট, আর ব্যাচের স্টুডেন্ট না হলে একদম ন্যূনতম একটা প্রাইসে প্রোভাইড করে দিচ্ছি। তো হোপফুলি ছেলে মেয়েরাও ভালোভাবে নিচ্ছে। তো আজ আমরা আলোচনা করব সেকেন্ড উইক, যেটা 12 ফেব থেকে 18 ফেব, এর মধ্যে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারেন্ট অ্যাফেয়ার্স কোনো এক্সামের নয়, মানে সব এক্সামের জন্যই এফেক্টিভ, কোনো পার্টিকুলার একটি এক্সাম নয়, সব এক্সামের জন্য ইউজফুল। সকাল 7টার সময় এই যে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, অ্যাজ ওয়েল অ্যাজ সন্ধ্যা 7টায় আমার জিকে এক্সপ্রেস, তার যে প্লেলিস্টগুলি করা আছে সেই প্লেলিস্টগুলি দেখতে পারো। আর আমাদের নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, আর TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে অবশ্যই তোমরা ইনস্টল করো। নতুন ব্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যার প্রাইস দেখতে পাচ্ছ। আমরা ন্যূনতম একটা ফিজ নিচ্ছি। এই যে প্রাইসটা, এটাতে আমরা 5 মাস পড়াবো টানা, সোম থেকে শনি, এবং তোমার পিছনে 6 থেকে 7 জন টিচার্স থাকবেন। তো হোপফুলি সমস্ত বিষয়েরই আমরা সিলেবাস ভিত্তিক ক্লাস, আমি নিজেও শুরু করেছি, হিস্ট্রি দিয়ে শুরু করেছি, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এসব তো আমার পার্টেই রয়েছে। তো যারা আমার কাছে জিকে জিএস একবার হলেও কমপ্লিট করতে চাও, কিংবা আমার টিমের থেকে দুর্দান্ত তুমি সাপোর্ট পাবে, এতটুকু আশ্বস্ত করতে পারি। তো আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো। আর যারা নতুন স্টুডেন্ট, টেলিগ্রামে না যুক্ত হয়ে থাকলে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন করবে, এই দা ওয়ে অফ সলিউশন। সেক্ষেত্রে সমস্ত ক্লাসের লিংক এবং নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ কার্যক্রম? বৃক্ষরোপণ কার্যক্রম মানে কি? বৃক্ষরোপণ কার্যক্রম মানে হচ্ছে, বৃক্ষরোপণ কার্যক্রম মানে হচ্ছে মূলত ট্রি প্ল্যান্টেশনকে আরো উৎসাহিত করার জন্য একটা প্রকল্প চালু করেছে, যে প্রকল্পটির নাম হচ্ছে বন মিত্র। যে প্রকল্পটির নাম কি? বন মিত্র। তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বা উৎসাহিত করার জন্য বন মিত্র প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর হরিয়ানা। রাইট অ্যান্সার হচ্ছে হরিয়ানা। এবং যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে হরিয়ানার চিফ মিনিস্টারকে, মনোহর লাল খাট্টার হলেন হরিয়ানার চিফ মিনিস্টার। এবারে দেখো, হরিয়ানার চিফ মিনিস্টার মনোহর লাল খট্টর লঞ্চ বন মিত্রা, বন মিত্রা স্কিম। এই যে স্কিম, এটা কি করবে? এবং এর সঙ্গে একটা পোর্টালও লঞ্চ করেছেন, টু এনকারেজ কমিউনিটি পার্টিসিপেশন ইন ট্রি প্ল্যান্টিং অ্যাক্টিভিটিস ইন নন ফরেস্ট এরিয়া। অর্থাৎ রাজ্যের যত নন ফরেস্ট এরিয়া আছে সেই সমস্ত জায়গায় ট্রি প্ল্যান্টেশনকে উৎসাহিত করার জন্য। যদি প্রশ্ন আসে সবচেয়ে লার্জেস্ট ফরেস্ট কভার কোন রাজ্যে, তাহলে আমরা মনে রেখে দেব মধ্যপ্রদেশ হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন আওয়ার কান্ট্রি। মধ্যপ্রদেশে আছে ভারতবর্ষের বনভূমির পরিমাণ সর্বাধিক। এবারে দেখো, হরিয়ানায় রয়েছে কালেশ্বর জাতীয় উদ্যান, ভেরি ইম্পর্টেন্ট, সুলতানপুর জাতীয় উদ্যান, এবং রাজধানী কিন্তু চণ্ডীগড়, খেয়াল রাখতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টর এবং রাজ্যপাল হলেন বন্দারু দত্তাত্রেয়। ইসরো, আমাদের যে ভারতের যে প্রধান মহাকাশ গবেষণা সংস্থা, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, ইসরো সম্প্রতি কোথা হতে ইনস্যাট 3DS স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। কোথা থেকে এটা উৎক্ষেপণ করেছে? এটা উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। তাহলে এটা কোথায় পড়বে? অন্ধ্রপ্রদেশ। শ্রীহরিকোটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। স্পেস সেন্টারের নাম কি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আর যদি কেরলের স্পেস সেন্টার কি বলে, যেটা লেডি কনস্টেবল এক্সামে দিয়েছে, ওখানে আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, তিরুবনন্তপুরম, কেরালা। এবারে দেখো, মেট্রোলজিক্যাল স্যাটেলাইট, এই যে ইনস্যাট 3DS স্যাটেলাইটটি লঞ্চ করা হয়েছে সফলভাবে। এটা কি? বিভিন্ন স্যাটেলাইটের বিভিন্ন ধরন হয়। তো এই যে স্যাটেলাইটটা, এটা হচ্ছে মেট্রোলজিক্যাল স্যাটেলাইট, মানে এটা মূলত আমাদের এই যে আবহাওয়া, হ্যাঁ,
আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস বা ইত্যাদিতে সাহায্য করবে। ওকে, দেখো মেট্রোলজিক্যাল স্যাটেলাইট ইনস্যাট 3DS লঞ্চ ভেহিকল GSLV F-14 এ লঞ্চ করা হলো, সাকসেসফুলি লঞ্চ করলো কে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো লঞ্চ করলো। কোথা থেকে? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার ইন শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে ইনস্যাট 3DS এটা কি করবে? উইল অগমেন্ট দ্য কান্ট্রিজ মেট্রোলজিক্যাল ওই আবহাওয়া সংক্রান্ত অর্থাৎ ওয়েদার, ক্লাইমেট অ্যান্ড ওশান রিলেটেড সার্ভিসকে আরো উন্নতি করতে সাহায্য করবে এই স্যাটেলাইটটি। তো ভেরি ইম্পর্টেন্ট। আর এই জায়গায় খেয়াল রেখে দেবে, যদি আমরা ইসরো থেকে কখনো প্রশ্ন আসে, দুটো প্রশ্ন সব থেকে বেশি হয়। ইসরো কবে এস্টাবলিশড হলো? 1969 ইসরো এস্টাবলিশড হলো। হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। ইসরো কবে ইসরোর বর্তমান চেয়ারম্যান কে? এস সোমনাথ। আগে ছিলেন কে শিবন ইসরোর চেয়ারম্যান, এখন হলেন এস সোমনাথ। এর পরের প্রশ্ন, বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি। তোমরা ওয়াটার ট্যাক্সিরও নাম শুনেছো, মূলত ওই জলের উপর দিয়ে যে ট্যাক্সি পরিষেবা, মূলত ওই জলের উপরে ভেসেল টাইপ দিয়ে, ওটাকে অনেক সময় ওয়াটার ট্যাক্সিও বলে। সিমিলারলি এয়ার ট্যাক্সি, তো এয়ার ট্যাক্সি মানে কি? এমন একটা মানে মূলত ট্রাফিক ব্যবস্থা বা জনপরিবহনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায়, মনে করো আমি এখন দীঘা চলে যাবো, তো যদি রেগুলার ভাবে নিয়ে যায় এবং জনসাধারণ আম পাবলিক যেতে পারে, তো সেটাই হচ্ছে ট্যাক্সি সার্ভিস। যেমন কলকাতায় ট্যাক্সি সার্ভিস আছে মূলত, যেটা আমরা বলতে চিনি। তো হলুদ ট্যাক্সি খুব ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। তোমরা সম্প্রতি জানো ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হলো, তাই না? তো সেখানেই মূলত এই চুক্তিটা হয় এবং বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে দুবাই, মানে কি ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এবারে দেখো, দুবাই টু হ্যাভ ওয়ার্ল্ড ফার্স্ট এয়ার ট্যাক্সি, বলছে দুবাই পাবে বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি। লুক এট দ্য পিকচার, সবার প্রথম একটা পিকচার দেখে নাও। এবং এর জন্য এগ্রিমেন্টসও কিন্তু সাইন হয়েছে at World Government Summit 2024. The air taxi network will commence its operation in 2026. বলা হচ্ছে 2026 সাল থেকে এই এয়ার ট্যাক্সি পরিষেবাটা অপারেশন শুরু করবে বা কার্যক্রম শুরু করবে। চেন্নাই ওপেন এটিপি চ্যালেঞ্জার শিরোপা জিতেছেন নিম্নের কে? সঠিক উত্তর মনে রাখবে সুমিত নাগাল। অপশন এ রাইট আনসার। দেখো এখানে খেয়াল রাখবো, সুমিত নাগাল ক্লিন্স অর্থাৎ জিতেছেন চেন্নাই ওপেন এটিপি চ্যালেঞ্জার টাইটেল, এবং এই যে লুকা রাদ্রিকে তিনি পরাস্ত করেছেন। এবং এখানে একটা কিন্তু হিস্ট্রি তিনি ক্রিয়েট করলেন, অর্থাৎ সুমিত নাগাল বিকাম দা ফার্স্ট ইন্ডিয়ান, তিনি প্রথম ভারতীয় হলেন টু উইন এ মেন সিঙ্গেলস ইভেন্ট অ্যাট চেন্নাই ওপেন এটিপি লেভেল ইভেন্ট। ওকে, যেটা এই চেন্নাইয়ের স্টেডিয়ামে হলো। সঠিক উত্তর অপশন এ। দেখো আমি সারা সপ্তাহের মধ্যে সব থেকে বাছাই করাগুলো নিয়ে আসি। কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর, তুমি যদি পড়তে চাও নিউজের শেষ নেই, বিলিভ মি। যে কোনো ওয়েবসাইট বা যে কোনো নিউজ পেপার ওঠাও, নিউজের শেষ নেই। আর সব তো এক্সামে আসে না, এক্সামে যেগুলো আসে সেইগুলো আমি করাই। তো কোনোদিন নাম্বার অফ কোশ্চেন্স নিয়ে প্রশ্ন তুলবে না, কারণ আমি যা করাই আমি আমার থটে ভেবেই করাই। তোমাদের যতটুকু দরকার এগুলো কিন্তু মাথায় রেখে দেবে। মিলান নৌমহড়া, তাহলে মিলান যেটা হলো এটা কি ছিল? নেভাল এক্সারসাইজ। খুব ভালো কোশ্চেন। তাহলে মিলানটা কি ছিল এবারে? নেভাল এক্সারসাইজ, যার 12তম সংস্করণ ইয়ানি কি 12th এডিশন সম্প্রতি হয়েছে। এবং এটা আয়োজন করেছে কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনমকে কি বলে? সিটি অফ ডেস্টিনি, সিটি অফ ডেস্টিনি। দ্য 12th এডিশনের এই যে মিলানটা কি? এটা পরীক্ষাতে আসতে পারে। নেভাল এক্সারসাইজ এটা হচ্ছে কোথায়? বিশাখাপত্তনমে ফেব্রুয়ারির 19 তারিখ থেকে ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যে হচ্ছে। এবং বলা হচ্ছে যে অফ ওভার 50 কান্ট্রিজ এখানে পার্টিসিপেট করবে। বলা হচ্ছে 50টা দেশ এই নেভাল এক্সারসাইজ যেটা মিলান সেখানে অংশগ্রহণ করবে। ভেরি গুড। নেক্সট, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া নিম্নের কাকে তার প্রেসিডেন্ট ইলেক্ট করেছে বা সভাপতি নির্বাচিত করেছে?
শক্তিকান্ত দাস তো বর্তমান হলেন আমাদের খেয়াল রাখবো আরবিআই এর গভর্নর হিসাবে তিনি নিযুক্ত আছেন আরবিআই কে। তাহলে কাকে করেছেন? সঠিক উত্তর হবে রঞ্জিত কুমার আগরওয়াল। দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া হ্যাজ ইলেক্টেড সিএ মানে সিএ বলতে কি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রজনীত কুমার আগরওয়াল অ্যাজ ইজ প্রেসিডেন্ট 2024-25 বর্ষের জন্য। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বেতার দিবস? পরীক্ষাতে আসে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি যে ওয়ার্ল্ড রেডিও। আমার এখনো খুব শখ জানো রেডিও। এখন তো আমি গল্প মিডিয়ার ঠেকের একজন সদস্য, আমি তো থেকে আড্ডা দিই, শুনি, ইউটিউবে খুঁজবে পাবে। তো প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বেতার দিবস? মূলত রেডিও। আজকালকার ছেলে মেয়েরা অনেকে সেই ঘুরিয়ে 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 সিগন্যাল পাইয়ে শোনার যে ব্যাপারটা, সেটা অনেকে হয়তো ছোট ছোট ছেলে মেয়েরা চিনতে পারবে না, বুঝতে পারবে না। এই বেতারের মাধ্যমে আগে কিন্তু সেই দূরদর্শন বা এই বেতারের মাধ্যমেই কিন্তু এই যে আকাশবাণী সংবাদ, বিশেষ খবর যে কলকাতা, এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি, বিভিন্ন ঘটনা বা ইত্যাদি। এখন ইনস্ট্যান্ট এত পরিমাণ শেয়ার হয় বা সবকিছু, এর জন্য ভুল ভ্রান্তি প্রচুর আজকাল স্প্রেড করে এবং সহজে ফেক নিউজ বা রিসেন্টলি তোমরা দেখেছো ওই যে বিষয়টা যেটাকে বলা হয় ডিপ ফেক, এই বিষয়টা খুব ট্রেন্ডিং হয়েছে। বাট এইসব টাইমে কিন্তু পুরো নিউজে কাজ হতো, আর আজকাল প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট তো হয়, এটা তো মানতেই হবে। 5 মিনিটের খবর দেখতে গেলে 1 মিনিট অ্যাড। তো এই যে বিষয়টা হতো, পুরো গড়গড় করে সুন্দর একটা খবর হলো, আবার ছোট্ট একটা সুন্দর, এবং সকলকার অ্যাডভার্টাইজমেন্ট শুনতেও মজা লাগতো। এবং আমরা যারা জনগণ বা আমরা যারা লিসেনার শ্রোতা ছিলাম, মাথার মধ্যে কাজ করতো বা সেই জিনিসটা ঘুরতো। তখনকার অ্যাডভার্টাইজমেন্টের একটা ভ্যালু ছিল, আর এখনকার অ্যাডভার্টাইজমেন্টে কে না কে চলে আসছে। রিসেন্ট ট্রেন্ড হয়েছে দেখেছো নিশ্চয়ই, এবং কি বার্তা পৌঁছাচ্ছে কে জানে। প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বেতার দিবস? সঠিক উত্তর 13ই ফেব্রুয়ারি। খেয়াল রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে একবার এসেছিল। তো এভরি ইয়ার 13th February is observed as World Radio Day বা বিশ্ব বেতার দিবস। অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল বা জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, জনসচেতন তৈরি করা হয় দ্য ইম্পর্টেন্স অফ রেডিও, রেডিওর যে গুরুত্ব কতটা সেটা তুলে ধরার জন্য। অ্যান্ড এনকারেজ অ্যাক্সেস টু ইনফরমেশন থ্রু রেডিও, এবং আরো উৎসাহিত করা হয় যে ইনফরমেশন অ্যাক্সেস করো রেডিওর মাধ্যমে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ডিএসজেএ দ্বারা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন নিম্নের কে? ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে পিটি উষা। পিটি উষা। তো এখানে আমরা তথ্যটা একবার জেনে নিই। লিজেন্ডারি স্প্রিন্টার, তাহলে কি তিনি একজন স্প্রিন্টার, অ্যান্ড ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এটা পরীক্ষাতে আসে যে হু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ আইওএ, यानी কি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হলেন পিটি উষা। মনে আছে পিটি উষার বইয়ের নাম কি? ডাব্লিউবিপি তেই দিয়েছিল। পিটি উষার বইয়ের নাম হলো গোল্ডেন গার্ল। মেরি কম বললে আনব্রেকেবল, মেরি কম বললে আনব্রেকেবল। was conferred by lifetime achievement award পাচ্ছেন পিটি উষা by স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসজেএফআই এন্ড ডিএসজেএ মানে দিল্লি স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই দুজনের যৌথ প্রচেষ্টায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে কাকে? পিটি উষা, যিনি গোল্ডেন গার্ল বইয়ের রচয়িতা। চতুর্থ, আচ্ছা খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর সবাই নাম শুনেছো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর আমরা নাম শুনেছি, এটা পরীক্ষাতে দেয়। এছাড়া আরেকটা হয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটিজ গেম বা খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস। তো এটা চতুর্থ সংস্করণ হচ্ছে। এই দুটো যেন গুলিয়ে ফেলো না, ইউথ গেম একটা আর একটা হচ্ছে ইউনিভার্সিটিজ গেম, দুটো কিন্তু ডিফারেন্ট। তো এটা হোস্ট করতে চলেছে কোন রাজ্য? আসাম, গুয়াহাটিতে হচ্ছে বেসিক্যালি। আসামের চিফ মিনিস্টার কে আছেন? ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তিনি লঞ্চ করেন সম্প্রতিকালে এই গেমের লোগো, অ্যানথেম, ম্যাসকট, জার্সি এন্ড টর্চ অফ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 বলা হচ্ছে এই এডিশনটাকে। ওকে, এবং এটা আয়োজন করছে কারা? তো অবভিয়াসলি আসামে হচ্ছে মানে গভর্নমেন্ট অফ আসাম থাকছে ইন অ্যাসোসিয়েশন উইথ, কার সঙ্গে অ্যাসোসিয়েট করে? স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এসএআই এর সঙ্গে যুক্ত হয়ে এই ফোর্থ অর্থাৎ চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস গুয়াহাটিতে কিন্তু আয়োজিত হচ্ছে, যেটা 19 থেকে 29 ফেব্রুয়ারির মধ্যে হবে
গুয়াহাটিতে। আসামে কি রয়েছে, অনেকগুলো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে, পরীক্ষাতে আসে। ডিব্রু সাইখোয়া পাবে, দিহিং পাটকাই, কাজিরাঙ্গা, এরপরে মানস, নামেরি, রাজীব গান্ধী বা ওরাং এবং রায়মনা জাতীয় উদ্যান। এবারে দেখো রাজধানী হচ্ছে দিশপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল হলেন গুলাবচাঁদ কাটারিয়া। আর আসামের যে চা সেটাও খুব বিখ্যাত এবং চা উৎপাদনে ভারতবর্ষে বর্তমানে শীর্ষে স্থানে আসাম, কফি উৎপাদনে কর্ণাটকা। 58তম জ্ঞানপীঠ পুরস্কার, ভারতের উল্লেখযোগ্য হাইয়েস্ট ইম্পর্টেন্ট লিটারেসি অ্যাওয়ার্ড বা উল্লেখযোগ্য সাহিত্য পুরস্কার হচ্ছে এই জ্ঞানপীঠ পুরস্কার। পরীক্ষাতে এসে বসে আছে, দুটো তিনটে স্টার দিয়ে রাখো। জ্ঞানপীঠ পুরস্কার কি? এটা হচ্ছে সাহিত্য পুরস্কার। এটা কি পুরস্কার? মনে রাখবো, সাহিত্য পুরস্কার। 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ ছিলেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। এটাই ঘুরিয়ে পরীক্ষাতে প্রশ্ন দেয়, বাংলা সাহিত্যে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেল? গণদেবতার জন্য। তখন কিন্তু আশাপূর্ণা দেবী উত্তর না, তখন হবে 1966-এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের জন্য প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন। আশাপূর্ণা দেবীরটা কি? প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার 1976। কিসের জন্য? প্রথম প্রতিশ্রুতি WBP মেনে এসেছিল লাস্ট ইয়ার 2020-তে, মনে হয় যে প্রথম প্রতিশ্রুতির লেখা কার লেখা? তো অবশ্যই আশাপূর্ণা দেবীর লেখা। এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর আগের বার 55তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন 19 সালে আক্কিথাম আচুথাম নাম্বুথিরি, 55তম। আর 56 আর 57 2021-এ দেওয়া হয়েছিল নীলমণি ফুকন এন্ড দামোদর মৌজে। নীলমণি ফুকন এন্ড দামোদর মৌজে, তারা পেয়ে গেল 56 এবং 57তম। আর এবারে 58তম জ্ঞানপীঠ পুরস্কারের নাম সম্প্রতি ঘোষিত হয়েছে এবং দুজনের নাম আমরা পাবো, গুলজার এবং রামাভট্টাচার্য। অপশন বি, এ এবং বি বোথ আর কারেক্ট। তো এই জায়গায় একটু খেয়াল রাখবে যেন গুলিয়ে না যায়, যে কোনো একটা দিয়ে আসতে পারে, দুটো দিয়েও আসতে পারে। দেখো, রিনিউন্ড উর্দু পোয়েট, প্রখ্যাত উর্দু কবি গুলজার এন্ড সংস্কৃত স্কলার জগৎগুরু রামাভট্টাচার্য উইল রিসিভ দ্য 58 জ্ঞানপীঠ পুরস্কার। অর্থাৎ এই দুজনে কিন্তু পাচ্ছেন 58তম জ্ঞানপীঠ পুরস্কার। ইম্পর্টেন্ট। এবং এর আগে বলছিলাম এই যে রিনিউন্ড কোঙ্কনি রাইটার দামোদর মৌর্য, তিনি পেয়েছিলেন 57তম জ্ঞানপীঠ পুরস্কার, আর 56টা পেয়েছিলেন নীলমণি ফুকন। এবারে দেখো জ্ঞানপীঠ পুরস্কার থেকে কয়েকটা বেসিক পয়েন্ট, আমি যেগুলো এখন মুখে বললাম সেইগুলো এখানে টেক্সট আকারে দিয়েছি। জ্ঞানপীঠ পুরস্কার কি? এটা আমাদের উল্লেখযোগ্য হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড, এটা আমাদের সাহিত্য পুরস্কার। প্রথম প্রাপক মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ 1966 সালে। দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার গণদেবতা উপন্যাসের জন্য বাংলা সাহিত্যে প্রথম। কোন সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেল? দ্বিতীয়, মানে 1966। প্রথম বাংলা ভাষায় তিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন আশাপূর্ণা দেবী 76 সালে, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন কে? ফরমার ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার, তিনি ফিনল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন, ফরমার মানে প্রাক্তন, তো তিনি প্রেসিডেন্ট ইলেকশনে জয়ী হয়েছেন। তিনি হলেন আলেকজান্ডার স্টাব, অপশন সি। তো ফরমার প্রাইম মিনিস্টার আলেকজান্ডার স্টুব ওন ফিনল্যান্ডস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ফিনল্যান্ডের যে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি জয়ী হন। ফিনল্যান্ডের রাজধানী কি? হেলসিঙ্কি। প্রধানমন্ত্রী বর্তমানে আছে পেত্তেরি ওপো। নেক্সট, সম্প্রতি প্রয়াত হয়েছেন উষা কিরণ খান, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন বা তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখিকা? অপশন এ রাইট আনসার। তিনি পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। তো মনে রাখবে, পদ্মশ্রী অ্যাওয়ার্ডি এন্ড রিনিউন্ড রাইটার উষা কিরণ খান পাসড অ্যাওয়ে। তিনি হিন্দি মৈথিলি রাইটার ছিলেন যিনি সম্প্রতি প্রয়াত হন। তাহলে মনে রাখবে, হিন্দি ও মৈথিলি লেখিকার ভাষা উষা কিরণ খান, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছে। সবাই একবার লাইক বাটনে ক্লিক করে দাও, লাইক। অনেক কষ্ট করে মেহনত করে টু দা পয়েন্ট যতটুকু দিলে ছেলেমেয়েরা বুঝতে পারবে, নাও বেশি নাও কম, মডারেট রাখি।
লাইক দিয়ে তোমার অ্যাটেন্ডেন্স দিতে বলবেন, এতে ইন্সপায়ার্ড হয়। আর সবসময় ওপেন টু মাইন্ড হবে। গতকালকে ফিরোজ স্যারের সঙ্গে কথা হচ্ছিল, ফিরোজ স্যার গল্প করছিলেন, বলছে কিছু কিছু ছাত্র আছে মাস্টারের টিউশন ফিস দিতে গেলে গায়ে বাড়ে, অনেস্টলি। এবং এর পিছনে একটা হিস্ট্রিও শুনছিল, আমি আর ক্লাসের মধ্যে বলে ডিস্টার্ব করবো না, কোনো একদিন সময় পেলে আমি শোনাবো এর ডিটেল ঘটনা। নেক্সট চল, সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম, সাউন্ড টেকনোলজি ভিত্তিক অ্যান্টি ড্রোন সিস্টেম কোন আইআইটি দ্বারা তৈরি করা হয়েছিল? সঠিক উত্তর হবে আইআইটি জম্মু, অপশন সি। In Jammu and Kashmir, a professor in electronic engineering এর প্রফেসর, ডিপার্টমেন্ট অফ আইআইটি জম্মুর, হ্যাঁ, যিনি সম্প্রতি ডেভেলপ করেন অ্যান্টি ড্রোন সিস্টেম দ্যাট ওয়ার্কস মেইনলি অন সাউন্ড টেকনোলজি, সাউন্ড টেকনোলজি উপরে বেস করে তিনি এটা ডেভেলপ করেছেন, তো খেয়াল রাখবে। আন্তর্জাতিক ক্রিকেটে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবচেয়ে ছক্কা মেরেছেন অ্যাজ এ ক্যাপ্টেন কোন ভারতীয় ক্যাপ্টেন, কোন ভারতীয় অধিনায়ক? দেখো মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত, এবং তারই রেকর্ডই ব্রেক করেছেন রিসেন্টলি আমাদের রোহিত শর্মা। তো রাইট অ্যান্সার ইজ অপশন বি, ইন্ডিয়ান ক্রিকেট টিম ক্যাপ্টেন রোহিত শর্মা, হিটম্যান, তাই তো, achieved a special achievement and left behind former legendary Indian captain Mahendra Singh Dhoni কে পিছে ফেলে রোহিত শর্মা has become the Indian captain who has hit most sixes in international cricket। যারা ক্রিকেট প্রেমী আছো সংখ্যাটা বলো, কটা ছয় তিনি মেরেছেন বর্তমান ডেটা হিসেবে। আচ্ছা, এই ডেটাগুলো কিন্তু চেঞ্জেবল, এই ডেটাগুলো চেঞ্জ হয়, খাতাতে লিখে রাখবে, কিন্তু এগুলো স্মরণে রাখবে, এগুলো চেঞ্জেবল, কিছুদিন পর চেঞ্জ হতে পারে। নট অনলি দিস, কারণ হ্যাঁ এখন তিনি ক্যাপ্টেন আছেন, আমার যতদিন না নতুন আসে ততদিন ব্রেক হচ্ছে না। আর একটা বিষয়, কেউ কখনো ডাবল সেঞ্চুরি করেছে, যেমন আজকেই করবো, শ্রীলঙ্কার একজন ক্রিকেটার, তিনি প্রথম ইতিহাসে ডাবল সেঞ্চুরি করেছেন ওদের দেশের হয়ে, দুদিন পর আরেকজন করে দিতে পারে। তো এইগুলো কিন্তু চেঞ্জ হয় মাঝে মধ্যে, বাট ফার্স্ট যে সেটা রয়েই যায়। আইআরসিটিসি শুনেছো নিশ্চয়ই, রেল যাত্রা যখন করো আইআরসিটিসির নাম শুনুনি এমন কেউ নেই আশা করি। তো এই আইআরসিটিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক, এই ব্যবস্থাপনা পরিচালকের বাংলা হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর, ইয়ানি কি এমডি। প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও। তো সঠিক উত্তর হচ্ছে সঞ্জয় কুমার জৈন। তো সঞ্জয় কুমার জৈন অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসেস অফিসার তিনি, যিনি চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর। হ্যালো, নানান সমস্যা, রোববারেও আমার বিরাম নেই, স্টুডিওর কাজ চলছে, নানান সমস্যা, কর্মজীবনের জ্বালা, সংসার জীবনের জ্বালা, কত জ্বালা। যাই হোক, চল, উই হ্যাভ টু ফোকাস। কারেন্ট অ্যাফেয়ার্স সকাল 7টায় যাওয়ার কথা ছিল, আমি এখন করছি, এখন 11:30 বাজে, বাট কি করব, করতে হচ্ছে। হ্যাঁ, তো তিনি আইআরটিএস অফিসার ছিলেন, এবং তিনি সম্প্রতি টেকেন ওভার, দায়িত্ব নিচ্ছেন চার্জ অফ চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড বা আইআরসিটিসি
চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে। কোন রাজ্যে সম্প্রতি 3 দিনব্যাপী প্রাইম মেগা পেনিওর এক্সপো, অন্টারপ্রেনিওর থেকে খুব সম্ভবত মেগা পেনিওর টার্মটা নিয়েছে, অবভিয়াসলি মেঘালয় হবে রাইট অ্যান্সার, মূলত বিজনেস রিলেটেডই। 3-day প্রাইম মেগা পেনিওর এক্সপো 2024 কনক্লুডস ইন মেঘালয়াতে সম্প্রতি সম্পন্ন হয়েছে। তো মেঘালয়াতে আছে বালপাক্রাম জাতীয় উদ্যান, নকরেক জাতীয় উদ্যান, রাজধানী শিলং, মেঘালয়ের রাজধানী শিলং। মেঘালয় কিন্তু হাইয়েস্ট ভারতের, মনে রেখে দেবে, আর্দ্রতম রাজ্য হচ্ছে মেঘালয়, মানে হাইয়েস্ট যে রেইনফল সেটা চেরাপুঞ্জি মৌসিনরামে আমরা দেখব। কিন্তু মেঘালয়ের রাজধানী শিলং আবার একটা বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ। সেই প্রতিবাদ ঝাল এবং অনুবাদ ঝালের কনসেপ্ট জানো নিশ্চয়ই, শৈলক্ষেপ বৃষ্টিপাত, সেই হিসেবে মেঘালয়ের রাজধানী শিলং একটা বৃষ্টির ছায় অঞ্চল। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, রাজ্যপাল হলেন ফাগু চৌহান। কোন আইপিএল টিম, আমি আগের দিনই গুগলে সার্চ করছিলাম যে হয়দুল আইপিএল 2024, আইপিএল 2024 কবে হবে, তো জানতে পারলাম হবে খুব তাড়াতাড়ি, আর 1-2 মাস বাকি, আমিও খুব দেখতে ভালো লাগে একটা। তো কোন আইপিএল টিম সম্প্রতি ক্যাটরিনা কাইফকে, বলিউড অ্যাক্ট্রেস, তাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? তো সঠিক উত্তর সিএসকে, অপশন এ রাইট অ্যান্সার। লাস্ট চ্যাম্পিয়ন ছিল সিএসকে। চেন্নাই সুপার কিং হ্যাভ অ্যাপয়েন্টেড ক্যাটরিনা কাইফ অ্যাজ দেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2024। দ্রুত ডিজিটাল পেমেন্টস এর জন্য, আচ্ছা এটা তো বলেছি ইউপিআই আমাদের ভীষণ গ্লোবালি নিয়ে যাওয়া, সেই জায়গায় দাঁড়িয়ে ইউপিআই আমরা রিসেন্টলিও দেখেছি বাইরের কয়েকটা দেশেও ইউপিআই অ্যাকসেপ্ট করা শুরু করেছে। তো রিসেন্টলি দ্রুত ডিজিটাল পেমেন্টের জন্য ভারতীয় পেমেন্ট সিস্টেম বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই গ্রহণ করবে কোন কোন দেশ? শ্রীলঙ্কা এবং মরিশাস। শ্রীলঙ্কা এন্ড মরিশাস, অপশন বি। শ্রীলঙ্কা এন্ড মরিশাস উইল অ্যাডপ্ট ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেম বা ইউপিআই ফর ফাস্টার অ্যান্ড স্ল্যামলেস ডিজিটাল ট্রানজেকশন। এবং এটা হলেও ভালো, গ্লোবালি ইউপিআই হলে আমি কোন একটা বিদেশে গেলাম, আমি সেখানে টুক করে কারেন্সি চেঞ্জ করার সমস্ত ঝামেলা থাকবে না, বাট এখন কার্ডের যুগ এসে গেছে, কার্ডেও হয়, ইউপিআই আরো ইজিয়ার। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড নবায়নযোগ্য শক্তি সেক্টরে উদ্ভাবন এবং গবেষণাকে জোরদার করার লক্ষ্যে কোনটির সঙ্গে এমওইউ করেছে? এমওইউ এর ফুল ফর্ম আসে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, বাংলাতে বলে সমঝোতা স্মারক বলে। তো সঠিক উত্তর আইআইটি ভুবনেশ্বরের সঙ্গে। তো ইন্ডিয়ান আইআরইডিএ ফুল ফর্মটা পরীক্ষাতে আসে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এমওইউ করেছে বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে আইআইটি ভুবনেশ্বরের সঙ্গে। উইথ দ্য অবজেক্টিভ, কি মেন লক্ষ্য? ইনোভেশন নিয়ে আসার জন্য এবং রিসার্চ করার জন্য রিনিউয়েবল এনার্জি সেক্টরে। নিম্নের কে সম্প্রতি মর্যাদাপূর্ণ কেপিপি নামভিয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? আমাদের প্রেজেন্ট ইসরোর চেয়ারম্যান আছেন না, ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, তিনি। আর এখানে একটা ছবিতেও দেখাবো, এই যে কেপিপি নামভিয়ার অ্যাওয়ার্ডিকে এস সোমনাথ, ও তিনি ইসরোর বর্তমান চেয়ারম্যান। আচ্ছা সংক্ষেপে বলবো, নতুন ব্যাচ শুরু হয়েছে, যারা জয়েন করোনি এতটুকু চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো, যদি 5 মাস আমাদের সঙ্গে খাটতে পারো, আমি বলবো না তোমার চাকরি পাইয়ে দেবো, তুমি যদি না খাটো তাহলে কিছু হবে না। এই 5 মাসে পুরো গোটা সিলেবাসটাকে গুলে খাওয়াবো, মিক্সার দিয়ে দেবো, তো তোমাকে ডাইজেস্ট করতে হবে, তোমাকে গিলতে হবে। যদি সেই ক্ষমতা নিজের মধ্যে থাকে বা যদি মনে হয় আমি খাটবো, প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ন্যূনতম, আর যাদের হাতে সময় আছে তারা 5 ঘন্টা 6 ঘন্টা পড়ুক, অসুবিধা নেই। শুনে অনেকে হাসবে যে ডাব্লিউবিপির জন্য হাসুক, আসতে দাও ভাই, তুমি তোমার লক্ষ্যে, কারোর 3 ঘন্টা পড়লে হয়, কারোর 5 ঘন্টা পড়লে হয়। তো যদি এই সময়টা দিতে পারবে, দিন 3-4 ঘন্টা অ্যাটলিস্ট 5 মাস দিতে পারবে, তবে ব্যাচ জয়েন করো। ব্যাচ স্টার্ট হয়ে গেছে, আজ করবো কাল করবো করতে করতে তোমার অনেকগুলো ক্লাস পিছিয়ে যাবে। অলরেডি আমার পলিটি ক্লাস একটা গেছে, একটা হিস্ট্রি ক্লাস গেছে, ডালটন স্যারের গেছে, 2টো ম্যাথস ক্লাস গেছে, রিজনিং গেছে। তো এই হচ্ছে আমাদের ফিস, 5 মাসের ফিস, এই ওয়ান টাইম। আর এক্সট্রা কোনো অতিরিক্ত কোনো নোটসের জন্য, কোনো মক টেস্টের জন্য বা কিছুর জন্য নেই। 5 মাসের ব্যাচ, 12 মাস ভ্যালিডিটি, মানে যা ক্লাস হবে 12 মাস তুমি দেখতে পাবে। অ্যাপ থেকে সরাসরি পেমেন্ট করো। আর জানুয়ারির যারা কারেন্ট অ্যাফেয়ার্স এখনো কেননি, ব্যাচের স্টুডেন্ট হলে ফ্রি, আর ব্যাচের স্টুডেন্ট না হলে 23 টাকা পে করে তুমি কিনতে পারো মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম নিশাঙ্কা, নিম্নের কোন দেশের প্রথম ক্রিকেটার যিনি ওয়ানডে ক্রিকেটের ডাবল সেঞ্চুরি করেছেন 200? তো রাইট আনসার হচ্ছে তিনি শ্রীলঙ্কান প্লেয়ার,
অপশন এ রাইট অ্যান্সার। দেখো এখানে, তো এই যে নিশুঙ্কা হ্যাজ বিকাম দ্য ফার্স্ট শ্রীলঙ্কান ক্রিকেটার টু স্কোর ডবল সেঞ্চুরি ইন ওডিআই ক্রিকেট। সম্প্রতি কোন রাজ্যের বিধানসভার নতুন স্পিকার হলেন নন্দকিশোর যাদব? এন কে যাদব কোথাকার? বিহারের। অপশন সি রাইট অ্যান্সার। নন্দকিশোর যাদব বিহার বিধানসভার নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। আজকে একটা HW দিচ্ছি, মাইক চলছে চারিদিকে, মানে আমি কিভাবে ক্লাস করাচ্ছি আমি জানি। রবিবারে ক্লাস করার জন্য উপযোগী না, কারণ বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন আওয়াজ হয়। তো আমাদের আরো স্টুডিও বাড়ছে, ওখানে আবার কাজ চলছে। তো HW বিধান পরিষদ বর্তমানে কটা রাজ্যে আছে এবং রাজ্যগুলোর নাম বলো। 6টা রাজ্যে আছে বলে দিলাম, রাজ্যগুলোর নাম তুমি গুছিয়ে 6টা রাজ্যের নাম কমেন্ট করো। নিম্নের কোথায় দেশের প্রথম সিডিএস, আচ্ছা আমাদের প্রথম সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, তিনি আর আমাদের মধ্যে নেই। তো তার একটা মূর্তি সম্প্রতি উন্মোচন করেছেন আমাদের ডিফেন্স মিনিস্টার রক্ষামন্ত্রী রাজনাথ সিং। তো দেহরাদুনে সম্প্রতি এটা তিনি উন্মোচন করেছেন। আর বর্তমান সিডিএস জানতে চাইলে পরীক্ষাতে আসতে পারে অনিল চৌহান। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হয়েছে কোন দেশে? মালয়েশিয়াতে শুরু হয়েছে, মনে রাখবে। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2024। কোন রাজ্যের গুপ্তেশ্বর ফরেস্ট রাজ্যের চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট বা চতুর্থ জীববৈচিত্র্য সাইট হিসেবে ঘোষিত হয়েছে? এটা কোথায় পাবো? ওড়িশাতে পাবো। কোরাপুট ডিস্ট্রিক্টে আছে এই গুপ্তেশ্বর ফরেস্ট, ওড়িশাতে। রাজ্যের 4th বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হচ্ছে ওড়িশাতে। ভিতরকণিকা শিমুলিপাল আছে জাতীয় উদ্যান হিসেবে, রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং রাজ্যপাল রঘুবর দাস। সেশন এখানেই এন্ড হবে। এই 25টা প্রশ্ন এই সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য বলে আমার মনে হয়েছে। তো অবশ্যই এই কটা করো, যদি কোনোটা মিস যায় তোমরা চিন্তা করবে না, ঠিক পরের সপ্তাহে অ্যাড হয়ে যাবে। এইগুলোই করো, বেশি পড়তে হবে না। আগের দিন আমাদের স্টুডিও আমাদের টাইপিস্ট গল্প করছিলেন, বলছে স্যার শোনেন, এরকম করে গল্প করেন শোনেন। আমি ডালটন স্যারের মধ্যে একটা বিশেষ গুণ দেখেছি, কি স্যার অনেকগুলো চাকরি পেয়েছেন। কি গুণ? স্যার জীবনে একটার বেশি 2টো বই ফলো করিনি। যেমন আমি নিজেও মাল্টিপল বই পড়ি, ফলো করি। ধর আমি কোনো নোটস বানাবো, 10টা বই মিনিমাম ফলো করি। রাজন দেখবেন যে কোনো একটা বই ফলো করেন এবং একটা বই পড়েন। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ, কোনো ছাত্র বা কোনো ছাত্রী WBPর জন্য যদি একটা বই ভালো করে পড়ে, 10টা বই কেনার দরকার নেই, একটা বই গুছিয়ে সুন্দর করে ভালো করে পড়লে না, স্যার নিজেও চাকরি করছে একটা বই পড়ে, এবং সেই বইটাও আজও ভালো না। এইটাই আর কি। এবার ছেলেমেয়েরা কমেন্ট করবে স্যার কোন বই কোন বই? যে কোনো বই, সব বই ভালো। ওই 19 আর 20 সব বই ভালো, বাজার চলতি সব বই। চলো ভালো থেকো, টাটা। নতুন ব্যাচ আমি সকলকে এনকারেজ করব, ভর্তি হও, বেস্ট টু বেস্ট ক্লাস পাও। আমি জানি না XYZ কোথায় তুমি পড়েছো বা কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে, বাট আমি যেটা কমিটেড করি, যদি 10টা ক্লাসের প্রমিস করি, আমি 11টা দেওয়ার চেষ্টা করি, 9টা কোনোদিন হবে না। এটা মাথায় রাখবেন। টাটা।